এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুশ্রী। শুরু করছি আজকের এক্সপ্রেস নিউজ। পশ্চিম মেদিনীপুর শহরের ঐতিহ্য কলেজিয়েট স্কুল, এবার সেই স্কুলেই গড়ে উঠবে দ্বিতীয় ক্যাম্পাস। স্কুলের আবেদনে সাড়া দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল পেয়েছে জায়গা। হবে দ্বিতীয় ক্যাম্পাস, গড়ে উঠবে ইংরেজি মাধ্যম। মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস শুরু হতে চলেছে শহরের অদূরেই। 5 নম্বর শিরোমণি অঞ্চল খাস জঙ্গলে রাজ্য সরকার কর্তৃক প্রায় 2 একর জমি দেওয়া হয়েছে স্কুলকে। সেই জমিতেই ভিত পুজো করা হয় কয়েকদিন আগে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে। জেলার উন্নত শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা পাবে বলেই মনে করছে শিক্ষামহল। একসময় এই স্কুল ছিল এলাকার বিপ্লবের আঁতুড়ঘর। বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিমল দাশগুপ্ত থেকে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতিধন্য মেদিনীপুর কলেজিয়েট স্কুল। এবার আরও নতুন পালক সংযোজিত হলো স্কুলের মুকুটে। প্রশাসনের দেওয়া 2 একর জায়গায় গড়ে উঠবে নতুন স্কুল ক্যাম্পাস। কলেজিয়েট বয়েজ স্কুল দীর্ঘদিনের, প্রায় 150 বছরের উপরে স্কুল। ওই স্কুলের জন্য যে জমি দান করেছেন মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মারফত, এই জন্য আমরা খুবই গর্বিত এবং আমরা আনন্দিত। এবং কলেজিয়েট স্কুলের যে সেকেন্ড ক্যাম্পাস এখানে হবে, এখানে পরিবেশ তো অবশ্যই উন্নয়ন হবে, পরিবেশগত শিক্ষার প্রসার ঘটবে। চলতি মাসে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের হাতে পাকাপাকিভাবে এই জায়গা তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে। বিদ্যালয় সূত্রে খবর, দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জায়গা চেয়ে আবেদন জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এখনো কিছু ওগুলো পাইনি, জমিটা জাস্ট আমাদের হস্তান্তরিত করা হয়েছে। আর এরপরে আমি সরকারকে জানাবো আমরা কি কি করতে চাই, এবং সেই মতো আশা করি নিশ্চয়ই সরকারের তরফ থেকে আমরা সাড়া পাবো। কাজ আমরা আপাতত প্রাচীরটা দিয়েছি। এবার এখানে তো প্রচুর কাজের চাপ না, আমরা ঠিকমতো করবো, সবই ভাবনায় আছে, একটু সময় দিতে হবে। আর স্টুডেন্টদের অনেকগুলো স্কোপ আমাদেরকে খুলে দিতে হবে ভবিষ্যতের জন্য। ওই জন্য মেনলি আরো একটা আমাদের ক্যাম্পাস দরকার। নতুন ক্যাম্পাস নির্মাণ এখন কেবল সময়ের অপেক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়িতে ফিরলেন নদিয়ার রুম্পা দাস। রাজ্যের 5ম মহিলা হিসাবে এভারেস্ট জয় করে রাজ্যের মুকুটে নয়া পালক এনে দিলেন বাংলার মেয়ে রুম্পা দাস। আবারও জেলার মুকুটে নতুন পালক। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়ি ফিরল নদিয়ার রুম্পা দাস। মাউন্ট এভারেস্ট জয় করে নারী শক্তির আরও এক নিদর্শন তুলে ধরলেন পেশায় শিক্ষক রুম্পা দাস। নদিয়ার রানাঘাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা দাস সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েছিলেন কয়েক মাস আগেই। এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। স্বাভাবিকভাবেই রুম্পা দাসের এই সাফল্যে নদিয়ায় এলো এক গর্বের দিন। রুম্পা দাস বাড়িতে ফিরতেই তার এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, তেমনি প্রতিবেশী এবং আত্মীয়রাও উচ্ছ্বসিত। না, যার জীবন প্রত্যেকের জীবনে এভারেস্ট থাকে, প্রত্যেকের জীবনের এভারেস্ট যেন তারা ছুঁতে পারে। ইতিমধ্যে গোটা বিশ্বে নদিয়ার রানাঘাটের নাম জড়িয়ে পড়েছে তার মাধ্যমে। 4 জন সদস্যের পরিবার রুম্পা দাসের। তিনি শিক্ষিকা হলেও তার ছোটবেলা থেকে একটাই লক্ষ্য ছিল, শৃঙ্গ জয় করবে। সেই তার স্বপ্ন পূরণ হলো। এভারেস্ট জয় করেছেন। তিনি হচ্ছে পশ্চিমবাংলার 5ম মহিলা এবং নদিয়ার প্রথম তিনি এভারেস্ট ছুঁয়ে এসেছেন। তাকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম। সম্প্রতি রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ একইভাবে গিয়েছিলেন শৃঙ্গ জয়ের লক্ষ্যে, কিন্তু হলো না তার স্বপ্ন পূরণ। সর্বোচ্চ শৃঙ্গ থেকে নামার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। সহযোদ্ধার মৃত্যুতে শোকাহত রুম্পা দাস। ও লেডি স্টেপে উঠেছে, ক্লাইম্ব মানে সাইড করতে যাচ্ছে, ওই আমার সাথে লাস্ট দেখা। তারপরে তো 4 নম্বর ক্যাম্পে সারা রাত ধরে, আমি 4 নম্বর ক্যাম্পে ছিলাম, আমি আর তারপর আমার তার নিচে আমি নামিনি, আমি আর আমার শেরপা বেরিয়েছিলাম 4 নম্বর ক্যাম্পে। সারা রাত ধরে খালি ও হ্যালো পালছেন করেছি, রেডিও সেটে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারপরে যখন রাত্রিবেলা বুঝলাম আর হবে না,
দিচ্ছি। এক পর্বত আরোহীর মৃত্যুর শোকের মধ্য দিয়ে আরও এক পর্বত আরোহীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর কোথাও যেন আনন্দের পরিমাপ কমে গেছে অনেকটাই। তবুও রুম্পা দাসের এই কর্তৃত্বে প্রশংসায় পঞ্চমুখ গোটা রানাঘাটবাসী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দু জায়গায় ভয় করে, পাহাড় পাড়ি দিয়েছে বর্ধমানের মেয়ে ঐন্দ্রিলা আড্ডো, গড়েছে রেকর্ড। আর শোনাবো ঐন্দ্রিলার পাহাড় জয়ের গল্প। ওয়েন্দ্রিলা আড্ডো গত 22শে মার্চ বাড়ি থেকে বেরিয়ে পড়ে সে। উদ্দেশ্য সাইকেলে করে পাহাড় জয়। প্রথমে বেনারস থেকে পোখরা, নয়াপুল, চমরং হয়ে ব্যাম্বো, হিমালয়া, মাছপুছে বেস ক্যাম্প থেকে 18 এপ্রিল দুপুর 12টা 6 মিনিটে অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে যায় ওয়েন্দ্রিলা। গড়ে তোলে ইতিহাস, গড়ে তোলে বিশ্ব রেকর্ড। প্রথমত আমি আশা করিনি কিছুই, আমি ভাবিও নি যে এটা আমি কমপ্লিট করতে পারবো। এক একটা সিচুয়েশন এতটাই কঠিন সিচুয়েশন ছিল যেখান দিয়ে হয়তো আমি একা থাকলে সাইকেলটা ব্যাক করে হয়তো নিয়ে চলে আসতাম যে আর যাবো না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেই যাত্রা শুরু করে ওয়েন্দ্রিলা এবং এই যাত্রায় সফলও হয়। কিন্তু ওয়েন্দ্রিলার এই যাত্রাপথটা মসৃণ ছিল না। তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, বাবার চায়ের দোকান, সংসারে নিত্য টানাটানি। তবুও নিজের এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটা। আর এই অভিযানে ওয়েন্দ্রিলার সঙ্গী বাপি দেবনাথ। বাপি গত 14 জুলাই 2024 সালে কলকাতা থেকে সাইকেল চালিয়ে তৃতীয় ভারতীয় সাইকেলিস্ট হিসেবে মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প পৌঁছে দেশের নাম উজ্জ্বল করে। এই অভিযানে তাদের স্লোগান ছিল আত্মহত্যা রোধ ও ড্রাগের নেশা সর্বনাশা, নারী সুরক্ষা, সুস্থ সমাজ। বাপি দেবনাথ জানিয়েছেন একসময় তিনি চলচ্চিত্রে ক্যামেরাম্যানের কাজ করতেন। কলকাতায় রয়েছেন প্রায় 12 বছর। এই কাজ করতে গিয়ে তিনি প্রকৃতির টান অনুভব করেন। আর বছর 4 আগে তাই কাজ ছেড়ে তিনি ব্যক্তিগতভাবে সাইকেল নিয়ে পর্বত অভিযান করেছেন। এর আগেও তিনি বেশ কয়েকটি পর্বত অভিযান করলেও অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় ছিল অন্য ধরনের অভিজ্ঞতা। আমি বাপি দেবনাথ ওরফে নীল। গত বছর 14 জুলাই 2024 আমি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত একটা সিঙ্গেল গিয়ার সাইকেল নিয়ে পৌঁছাই এবং বর্তমান বিশ্বের প্রথম বাঙালি সাইকেলিস্ট এবং গ্লোবালি আমি 8ম স্থানে আছি। তারপরেই আমি বিভিন্ন জায়গায় সাইকেলিং করি, আল্ট্রা সাইকেলিং হয় এবং এক্সট্রিম লেভেল যে সাইকেলিংটা সেটাকে আমি প্রমোট করার চেষ্টা করি। আমার বিশেষত উদ্দেশ্য হচ্ছে অ্যান্টি ড্রাগ। আমি চাই যে যুব সমাজ নেশা করুক, কিন্তু সেই নেশাটা ড্রাগের দিকে না গিয়ে সেটা যেন অ্যাডভেঞ্চারের নেশা হয়। সেই জন্য আমার বিভিন্ন স্কুলের মধ্যে অ্যাওয়ারনেস ক্যাম্পিং হয়, বিভিন্ন সেমিনার হয় এবং আমি নিজে সেই অ্যাডভেঞ্চারটাকে নিয়ে বাঁচতে চাই এবং সেটার মধ্যে আমি বাঁচতে থাকি। ওয়েন্দ্রিলা জানিয়েছেন এই অভিযান ছিল তার স্বপ্ন, কিছুটা সফল হয়েছে। আগামীতে আরো উঁচুতে পৌঁছবে বলেই আশা ওয়েন্দ্রিলার। যতটুকু সে পেয়েছে তার জন্য সে বাপি দেবনাথকে ধন্যবাদ জানায়। কিন্তু উনি নিজের সাইকেল রেখে এসে ফিরত এসে আবার আমার সাইকেল সে পার করে দেওয়া, কারণ এক একটা এমন জায়গা ছিল আমার পাটা যদি হড়কায় আমি নিচে খাতে চলে যাব। তো এই সব সিচুয়েশন উনি হেল্প করেছে বলে আমি এগোতে পেরেছি, কমপ্লিট হয়েছে। ওয়েন্দ্রিলা বলেন তার আশেপাশে অনেকেই এখন ঘরমুখী, ফোনে আবদ্ধ। তাদের জন্য নিজের জেলা হুগলিতে একটি সাইকেলিং ক্লাব খোলার আর বন্ধু বান্ধবদের সামাজিক মাধ্যমে রিলস ছেড়ে সাইকেলমুখী করার উদ্যোগ নিতে চায় বলেও জানিয়েছে ওয়েন্দ্রিলা। বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্য পার্থপ্রতিম মিত্র বলেন তারা দীর্ঘদিন ধরেই পরিবেশ বান্ধব হিসেবে সাইকেল ব্যবহার নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই আন্দোলনের সাথী হয়েছেন নীল এবং ওয়েন্দ্রিলা আড্ডো। তাদের এই সাফল্যে তারাও গর্বিত। আমরা সংবর্ধনা জানাই এবং তাদের কাছ থেকে আমরা জেনে নিই তাদের কীরকম ধরনের সহযোগিতা লাগবে। তো আজকে আমাদের মধ্যে নীল দেবনাথ এবং ওয়েন্দ্রিলা আড্ডো দুজন খ্যাতনামা সাইক্লিস্ট আছেন। ওনারা অলরেডি একটা এক্সপিডিশন কমপ্লিট করে নিজেদের বাড়িতে ফিরছেন। তো গতকালই ওনারা আমাদের কাছে এসে পৌঁছেছেন। ওনাদের এই এক্সপিডিশনের যাবতীয় তথ্য আপনাদের কাছে তুলে ধরার জন্যই পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব থেকে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বয়সে ছোট হলে কি হবে, স্বপ্ন তার অনেক বড়। সংসারে অভাব থাকলে কি হবে, জেদ আর সাহসে ভর করে মেয়েটা ছুটে চায় উচ্চতা। ওয়েন্দ্রিলার স্বপ্নকে কুর্নিশ জানায় এক্সপ্রেস নিউজ। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। Best compliments. Godabari Commodities Limited. Coal mining, coal trading, coal import, coal logistics. Godabari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades.
Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata 700001, West Bengal. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারে নতুন যন্ত্র ট্রান্সপন্ডার। মাছ সমুদ্রে মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা প্রদান করতে এই যন্ত্র। সমুদ্রে মাছ শিকারে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র 2-ওয়ে MSS ট্রান্সপন্ডার স্থাপন করা হচ্ছে। এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে, তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে বলে জানা গেছে। এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলারগুলিতে বসানো হচ্ছে। রেডিও সিগন্যালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র। বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেবে এই যন্ত্র। পাশাপাশি কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে তাও নির্ধারণ হবে এই যন্ত্রের সাহায্যে। অন্যদিকে মেডিকেল ইমার্জেন্সি তৎসহ কোস্টগার্ড, মৎস্য দপ্তরের সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার। এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে, এটা কোনো টাকা পয়সা লাগছে না, এটা ফ্রিতেই দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য। আমি চাই প্রত্যেকটা মৎস্যজীবী যদি লাগায় এটা উপকৃত হবে ট্রলারে। এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে, যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে। এর পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে। মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন এই যন্ত্রটি মৎস্যজীবীদের নানানভাবে সাহায্য করবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই যন্ত্র নতুন করে বসানো হচ্ছে। উপকার আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং সুরক্ষিত থাকবে, মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধা অসুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো। জানা গেছে প্রথম পর্যায়ে 500টি ট্রলারে এই যন্ত্র বসানো হবে। তার মধ্যে 300টি দক্ষিণ 24 পরগনা এবং বাকি 200টি পূর্ব মেদিনীপুরে বসানো হয়েছে। আগামী বছর বাকি ট্রলারের জন্য এই যন্ত্র বসানো হবে, এমনটাই সূত্রের খবর। এই যন্ত্রের জন্য সমস্ত খরচ বহন করবে সরকার। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কদর কমেছে তাল পাখার, বাধ্য হয়ে অন্য পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন তাল পাখার ব্যবসায়ীরা। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস। তাল পাখা এ যেন গ্রাম বাংলার চিরন্তন আতিথেয়তার প্রতীক। তবে এই আধুনিক যুগে এসি, কুলার, ফ্যানের দাপটে ফিকে হয়ে গেছে হাতে তৈরি পাখার বাতাস। লোডশেডিং হলে আগে যাও বা এই হাত পাখার খোঁজ পড়তো, এখন ইনভার্টার বা জেনারেটরের সাহায্যে লোডশেডিং হলেও মাথার উপর বনবন করে ঘুরছে ফ্যান। ফলে বাড়ি বাড়ি এই পাখার কদর কমেছে, বিক্রি কমে গেছে। যারা এতদিন এই পাখা তৈরি করে 2 পয়সা রোজগার করত, সেই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। পাখা বিক্রি আগের থেকে অনেকটাই কমে গেছে, কারণ সব ঘরে ঘরে এসি, কুলার হতে মোটামুটি কমে। হসপিটালের ইতেও আগে যা বিক্রি হতো পাখা যে হারে, সে তুলনায় এখন অনেকই কমে গিয়েছে পাখা বিক্রি। সেকালে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবার জন্য গোটা বাংলার মানুষ যার উপর ভরসা রাখতেন সেটি হচ্ছে তাল পাখা। গরম লাগলেই হাতে তাল পাতার তৈরি ওই পাখা ঘুরিয়ে গরম থেকে সহজেই মুক্তি পাওয়া যেত। এই তাল পাতার তৈরি পাখার সঙ্গে বাংলার ঐতিহ্য এবং প্রাচীনত্ব ওতপ্রোতভাবে জড়িত। তবে আজ যুগ পাল্টেছে, আধুনিক ফ্যান, এসি, কুলারের কাছে হার মানতে বাধ্য হয়েছে গ্রাম বাংলার একদা ব্যবহৃত তাল পাতার পাখা। গরমের সময় তার জন্যে যে কোনো সময় যদি এমার্জেন্সি প্রয়োজন হয় বাড়িতে, তার জন্য পাখা কিনতে না, অত ব্যবহার হয় না, হয় এমার্জেন্সি। বর্তমান সময়ে লোডশেডিং কম, আর লোডশেডিং হলেও ইনভার্টার বা জেনারেটরের সাহায্যে সহজেই ইলেকট্রনিক সরঞ্জাম যেন ফ্যান, কুলার বা এসি চালিয়ে নিচ্ছে আম জনতা। আর যার জেরে আজ বাংলার বাড়িতে বাড়িতে তাল পাখার কদর তেমন একটা নেই। তাল পাতার তৈরি এই পাখা বর্তমান দিনে সেই অর্থে ক্রেতাদের মনে জায়গা করে নিতে না পারায় আজ তাল পাখা বিক্রেতারা অনেকেই ব্যবসা পরিবর্তন করেছেন। আবার নতুন প্রজন্ম এই শিল্পের সঙ্গে যুক্তই হতে চাইছেন না, এমনই চিত্র উঠে আসছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ি কুমোরটুলির বেহাল অবস্থা, হুঁশ নেই প্রশাসনের, ফলে ডুবছে ব্যবসা।
শিলিগুড়ির মৃৎশিল্পীদের একত্রিত বাসস্থান হলো শিলিগুড়ির কুমোরটুলি। দীর্ঘ বহু বছর ধরে এই কুমোরটুলি শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত। ঠিক এক পাশেই যেমনটা বয়ে গিয়েছে মহানন্দা নদী, ঠিক তেমনি আরেক পাশে রয়েছে কেন্দ্রীয় সরকারের রেল প্রকল্পের রাস্তা এবং রেল লাইন। সেই কুমোরটুলির এখন বেহাল দশা। বহু পুরনো হওয়ার এবং কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে এই অতি প্রাচীন কুমোরটুলি। পাশাপাশি রেলের উন্নতিকরণের জন্য ছোট হয়ে গিয়েছে কুমোরটুলি প্রবেশের মূল রাস্তা। তাতেই সমস্যায় মৃৎশিল্পীরা। উল্লেখ্য, শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসের বসন্তকালে হয় বাসন্তী পূজা। আর এই সময়গুলোতে এই কুমোরটুলিতে ভিড় উপচে পড়ে। কিন্তু বর্তমানে রাস্তা ছোট হয়ে যাওয়ায় প্রচুর মানুষ শিলিগুড়ির কুমোরটুলিতে আসতে চান না। আর তাতেই মন্দা দেখা দিচ্ছে ব্যবসায়। এছাড়াও বিশাল আকারের মূর্তির অর্ডারও আসে না রাস্তা ছোট হওয়ায়। এতেই প্রত্যেক বছর মোটা অঙ্কের ক্ষতি হয় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের। বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করার পরও মেলেনি সুরাহা। তাই হতাশ মৃৎশিল্পীরা এখন আর ক্যামেরার সামনে এসে অভিযোগের কথা বলতেও চান না। তবুও কেউ কেউ আছেন যারা এখনো এই সমস্যা নিয়ে সরব। তারা এখনো হাল ছাড়তে নারাজ। তাদের মধ্যেই কেউ কেউ এক্সপ্রেস নিউজের সামনে জানালেন তাদের ক্ষোভের কথা। সমস্যা মেন যে রাস্তাটা ছিল সেটা নিয়ে, মূল রাস্তা নিয়ে। কারণ একটা রাস্তা দিয়ে যাওয়া আসা, প্রতিমা নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধাজনক। হ্যাঁ, তো মেন রাস্তা, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় দিয়েওছিলাম, মানে আবেদন থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, যেমন এস আলুওয়ালিয়া যখন ছিলেন, হ্যাঁ, সেক্ষেত্রে তখন তার কাছেও যাওয়া হয়েছে। তারপর এমপি এখন যিনি আছেন রাজু বিশ, তার কাছেও মানে আবেদন দেওয়া হয়েছে। দুশ্চিন্তা এখন শিলিগুড়ির মৃৎশিল্পীদের নিত্য সঙ্গী। কেমন করে সব খরচ সামলে ধরে রাখবেন ব্যবসা, তা ভেবেই ঘুম উড়েছে তাদের। সমস্যাকে সঙ্গী করেই চলতে হচ্ছে তাদের, কারণ তাদের আর্তনাদ শোনার কেউ নেই। কবে তৎপর হবে প্রশাসন? কবে এই মানুষগুলো আশার আলো দেখবে? তার উত্তর দেবে সময়। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ দুর্গাপুর দেখতে দেখতে 24 বছরে পা দিল। আমি এই সুবাদে আর যে এডিটর মদন সিং, তিনি আমার বহুদিনের পূর্বপরিচিত। 2009 সাল থেকে তাকে আমি চিনি বর্ধমানে কাজ করার সুবাদে। তাকে, তার সমস্ত ক্রু মেম্বারকে, আর ফটোগ্রাফারকে, যারা রিপোর্টার আছেন তাদের, এবং দর্শকদের। সবথেকে বড় কথা, দর্শক যদি না থাকে কোনো চ্যানেল চলতে পারে না। এবং একটা চ্যানেল চলতে পারে না যদি না সত্য খবর কিছুটা পাবলিশ করা যায়। আর আজকের মিডিয়ার যুগে মিডিয়াকে নিয়ে একটা দারুণ সন্দেহ তৈরি হয়েছে। সেই যুগেও এক্সপ্রেস নিউজ এত বছর ধরে টিকে রয়েছে এবং তার সুনামের সঙ্গে তাদের নিউজ পোর্টাল চালিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শক যারা নিউজ এক্সপ্রেস দেখেন তাদেরকেও আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। নিউজকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো। তাদের যারা ম্যানেজমেন্ট, সাংবাদিক, দর্শক বন্ধু, আমরা সবাই চাই আমাদের ঘিরে থাকা পৃথিবীর খবরগুলো আমাদের কাছে দ্রুত পৌঁছবে। এক্সপ্রেস শব্দটার সাথে কিন্তু সেটাও অর্থাৎ দ্রুত পৌঁছানোর কথা। আমি আশা করি খবরের দুনিয়ায় এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস হয়ে মানুষের কাছে খবর পৌঁছবে। আমি এত বড় ভালো কাজ করছি, ওনাকে আমি শুভেচ্ছা জানি। আর ফিউচারে আর ভালো কাজ করতে হবে, আর যে সামাজিক কাম ছিল ওনার উপরে নিউজ করতে হবে।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।